21 জানুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আওয়ামী লীগের 43 সংরক্ষিত আসনে এমপি হতে আগ্রহী 1518 জন, ফর্ম জমা শেষ। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যে আইন ভাঙার প্রবণতা, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ। বিশ্বে ধনী গরিবের বৈষম্য দিন দিন বাড়ছে। অক্সফামের প্রতিবেদনে উঠে এসেছে 2018 সালে ধনী সম্পদ বেড়েছে 12% আর দরিদ্র মানুষের কমেছে 11%। এই পরিস্থিতিতে ধনী ব্যক্তিদের সম্পদের উপর কর বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সুইজারল্যান্ডের দাভোসে এক বার্ষিক সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ। ধনী গরিবের অর্থ বৈষম্য নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। জনাব মীর নাসির, অক্সফামের প্রতিবেদনে দেখা যাচ্ছে 2018 সালে ধনী সম্পদ বেড়েছে 12% আর গরিব মানুষের কমেছে 11%। সম্পদ কিছু মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে। একজন ব্যবসায়ী হিসাবে এর কারণ হিসেবে আপনি কি দেখেন বা এর কারণ কি বলে মনে করেন? জনাব মীর নাসির হোসেন। ধন্যবাদ খালিদ। যেটা হচ্ছে বৈষয়িক ব্যবসার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি দেখেন যে আইটি বিজনেসে, বিশেষ করে মার্কেটিং বিজনেসগুলি, যেগুলি আগে তো ওয়ালমার্ট বেস এইরকম বা এইভাবে মার্কেটিং হতো, কিন্তু এখন যদি আপনি তাকান অ্যামাজনের দিকে বা আলিবাবার দিকে, তারা অল্প সময়ের মধ্যে কত স্কেল করেছে, এখন স্কেলে চলে গেছে। সারা পৃথিবীতে অ্যাকুইজিশন হচ্ছে। টাটা যেমন সারা পৃথিবীর অনেক বড় বড় স্টিল ইন্ডাস্ট্রি অ্যাকুইজিশন করেছে। প্যাটার্নটা পরিবর্তন হওয়াতে যে জিনিসটা হচ্ছিল, স্কেলের সাথে সাথে ব্যবসা বাড়ছে এবং মানি ব্রিডস মানি, কেউ পছন্দ করুক আর না করুক। সেইভাবেই কিন্তু এই যে উল্লম্ফনটা হয়েছে এই জন্যই হয়েছে আর কি, মূলত আর কি। জনাব মীর নাসির, বাংলাদেশের প্রেক্ষাপট যদি একটু বলতেন, বাংলাদেশেও কি গরিবরা আরো গরিব হচ্ছে, বড়লোকরা আরো অনেক বেশি বড়লোক হচ্ছে? বা আমরা যদি বলি যে যাদের কোনো কিছু সামর্থ্য নেই, তারা আসলে যদি সরকারের পরিসংখ্যানেও আমরা দেখি তাদের অবস্থা কিছু ভালো হলেও তারা আসলে অনেক মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকছে। বাংলাদেশ অবস্থা কি এরকম? না, বাংলাদেশে তো দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছিল যে ফেনোমেনাল ইকোনমিক গ্রোথ ফর লাস্ট 2 ডিকেডস, বিশেষ করে এই 10 বছরে যে পরিবর্তন হয়েছে, যে ইনভেস্টমেন্ট হয়েছে, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, মানি ফ্লোটা এসছে। বাজেটের সাইজ এখন 4,60,000 কোটি টাকা। এগুলি তো সারা অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। মানুষের পারচেজিং পাওয়ার বেড়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম $1,752 এসে দাঁড়িয়েছে। তো এটাতে ইম্প্যাক্ট একটা হোল ইকোনমির পড়ছে। আর দারিদ্র্যর কথা যেটা বলছেন, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু দারিদ্র্য আমাদের দেশে কমেছে, এখন 21% এসে দাঁড়িয়েছে। হয়তো বিভেদটা বা বিভাজনটা বেড়েছে, কিন্তু দরিদ্রের সংখ্যাও তো কমেছে উল্লেখযোগ্যভাবে। জনাব ইয়াহিয়া আক্তারের কাছে যাব। অধ্যাপক ইয়াহিয়া আক্তার, আপনি কি মনে করেন যে ধনী গরিবের বৈষম্য বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ছে কিনা? অর্থাৎ ধনী অনেক বেশি সম্পদশালী হচ্ছে, গরিব অনেক বেশি গরিবতর হচ্ছে, বিষয়টা কি এখন এরকম আর বলা যাবে কিনা? অধ্যাপক ইয়াহিয়া আক্তার। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং টেলিভিশনের দর্শক যারা আছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই। আমি মীর নাসির সাহেব যিনি আলোচনায় অংশগ্রহণ করলেন, সুন্দরভাবে উনি বলেছেন, ওনার সাথে আমি অনেকটাই একমত। তবে আপনি আমাকে বাংলাদেশের প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন, তো সেই প্রসঙ্গে আসার আগে আমি একটু মীর নাসির সাহেবের বক্তব্যের সূত্র ধরে উনি অ্যামাজনের যে উদাহরণটা দিয়েছেন সেই প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই। যে রিয়েলি অ্যামাজন এখন আমেরিকান ছোট ব্যবসায়ীদেরকে পথে বসাচ্ছে। কারণ এখানে পলিসিগত কারণে সরকারকে, আমি বলছি পাশ্চাত্যের সরকারগুলোকে, যারা গণতান্ত্রিক সরকার বলে দাবি করছে, তাদেরকে তাদের ট্যাক্স পলিসি এবং যারা ছোট ব্যবসায়ী তাদের প্রতি কিভাবে বাজেট করলে, কিভাবে নীতি প্রণয়ন করলে কিভাবে তাদেরকে উঠে আসতে পারে সেই দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু সেটা তারা করছে না। অ্যামাজনের উপরে তাদেরকে এমন ক্রাইটেরিয়া আরোপ করতে হবে যাতে অ্যামাজন 100% ব্যবসা, এখন তো সব কিছুতে ঢুকে গিয়েছে। তারা একটা খুন্তি কিনতে গেলেও মানুষ এখন দোকানে যায় না, তারা টেলিফোনে বাটন টিপলেই দরজায় চলে আসে, এমন তাদের ম্যানেজমেন্ট সিস্টেম সুন্দর। তো সরকারের যদি চিন্তা থাকে যে আমরা ছোট ব্যবসায়ীদেরকে উঠিয়ে আনব, তাহলে এই বৈষম্য বাড়তে পারে। কারণ আপনি অক্সফামের যে রিপোর্টের কথা চমৎকারভাবে বললেন, যেটা শুনলাম সেটা হচ্ছে মাত্র 60 জন লোক, মানে ধনকুবেরের কাছে বিশ্বের
অর্ধেক মানুষের সম্পদ। যে বিষয়টিতে একটু জনাব মীর নাসির একটু দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে আমাদের দেশে কিন্তু দরিদ্র লোকজনের পরিমাণ কমেছে, এটা এখন 21% এসে নেমেছে, অতি দরিদ্র পরিমাণও কমেছে এবং সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেটিকে উনি পারচেজিং ক্যাপাসিটি বলছিলেন, জীবনযাত্রার মান উন্নত হয়েছে বাংলাদেশে প্রায় সবারই। তারপরেও অনেক মানুষ বাংলাদেশে ধনী হচ্ছে, কিন্তু আপনি কি এখনো বলবেন যে ধনী গরিবের বৈষম্য বা ধনী গরিবের বিপরীতমুখী যে স্রোত সেটি চলছেই? হ্যাঁ হ্যাঁ, সেটা চলছে, আমি তাই বলবো যে সেটা চলছে। হয়তো সেটা আগের চাইতে একই ধারায় চলছে না। আপনি যদি মালয়েশিয়ায় এবং অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম কেনার পরিসংখ্যান বিবেচনা করেন এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়ে যাচ্ছে এবং যেভাবে সরকার যারা বেশি ধনী হচ্ছে তাদেরকে ফেভার করছে, আমি একটা উদাহরণ দেই যে সরকার বলছে যারা বাংলাদেশে ধনবান হচ্ছে তারা কিন্তু ইউরোপ আমেরিকার মতো অ্যামাজনদের মতো সবাই যে কষ্ট করে ওরকম ব্যবসা করে হচ্ছে তা না। এদের অনেকেই ব্ল্যাক মানি দিয়ে, অনেকেই করাপশন করে তাদের ধন বাড়াচ্ছে এবং সেটা তারা সমর্থ হচ্ছে এবং তারা ফেভার পাচ্ছে। আপনি প্রত্যেক বছর বাজেটের সময় দেখেন যাদের কালো টাকা তাদেরকে সরকার বলছে আপনারা সাদা করে দিন। কিন্তু অধ্যাপক ইয়াহিয়া আক্তার, কালো টাকা সাদা করার যে আহ্বান, সেই আহ্বানে কিন্তু খুব বেশি ব্যবসায়ী বা খুব বেশি মানুষ সাড়া দিয়েছেন। আমরা গত 4-5 বছর এরকম শুনি নাই, আমরা কিন্তু এরকম সংখ্যা দেখি নাই যে খুব বেশি কালো টাকা সাদা হয়েছে। তারপর আপনি যে কথাটি বললেন সেই কথাটি নিয়ে আমি একটু জনাব মীর নাসিরের কাছে জানতে চাই। জনাব মীর নাসির, আপনিও কি মনে করেন যে সরকার আসলে বড় ব্যবসায়ীদের ফেভার করছে? আমরাও কিন্তু এরকম দেখতে পাই, ব্যাংক লোনের সুবিধা, সুদ মৌকুফ, তারপরে অন্যান্য জায়গায় করের ক্ষেত্রে বিভিন্ন লেভি দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সরকার বড় ব্যবসায়ীদের উপর যতটা বড় ব্যবসায়ীদের ফেভার করছে ততটা উদ্যোক্তা বা সাধারণ মানুষদের জন্য কিন্তু সেই ফেভারের দ্বার সরকারের ততটা খোলা নয়। এরকম একটি সমালোচনা শোনা যায়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? ঠিক এরকম না, আসলে আমরা কিন্তু একটা অর্থনৈতিক একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পিক আপ টাইম। এই সময়ে কিছু কিছু জিনিস হয়তো ঘটতে পারে, কিন্তু সেটা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আর একটা জিনিস দেখতে হবে যে এই যে সম্পদ সৃষ্টি হচ্ছে প্রাইভেট সেক্টরের বিভিন্ন, এই যে এটা ব্যবহৃত হচ্ছে কিনা, এটাতে কর্মসংস্থান সৃষ্টি করছে। ইকোনমিক কস্ট বেনিফিট যদি আপনি দেখেন, এখান থেকে বেনিফিট আসছে। এখন যে জিনিসটা হচ্ছে আমাদের কিছু গভর্নেন্স ইস্যু রয়েছে, সেই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। কারণ হচ্ছিল যে অনেক লোক কর দেওয়ার সক্ষমতা অর্জন করেছে, তাদের আমরা করের জালের মধ্যে আনতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, যার জন্য কিন্তু অর্থনীতি বিভিন্ন জায়গায় টানাপোড়েন সৃষ্টি হয়েছে। করের হার যদি দেখেন, বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনি পার্সোনাল ট্যাক্স এখন যদি সারচার্জ ধরেন, হাইয়েস্ট লেভেল প্রায় 30% চলে এসেছে। রাইট, আমরা এই ব্যাপারগুলি স্বীকার করে জনাব মীর নাসির একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে, যেটি অধ্যাপক ইয়াহিয়া আক্তার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাইলেন, সেটি হচ্ছে যে ঠিক আছে, এটি অর্থনৈতিক পিক আপ টাইম, এখন অনেক জনের কাছে ধন সম্পত্তি জমা হবে, ইকোনমি বাড়বে, সবই ঠিক আছে, কিন্তু টাকা পাচারের বিষয়টি আমরা কি করে ব্যাখ্যা করব? মালয়েশিয়া বা অস্ট্রেলিয়ার সেকেন্ড হোমের বিষয়টি আমরা কি করে ব্যাখ্যা করব? টাকা এখান থেকে রোজগার করে এখানে ব্যবহার হলে আমাদের ততটা মানে দুঃখ ছিল না, কিন্তু বাংলাদেশকে তো হান্টিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেইটা আমরা কি করব? এইটা তো অ্যাকচুয়ালি আমার বলার ব্যাপার, কারণ হচ্ছিল এইটা সরকার রয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, সেই তারাই বলতে পারবে। আমি ঠিক জানি না কে কয়জন বিদেশে বাড়ি বানিয়েছে বা অর্থ পাচার করেছে, এটা তো সরকার তার সিস্টেমের মধ্যে থেকে প্রয়োজন হলে বের করতে পারে, এটা সরকারের দেখার জিনিস। এটা তো ধরেন ইন্ডিভিজুয়াল কাউকে আপনি যদি বলতে পারেন না, সেই জন্য সে এর উত্তর দিতে পারবে না। যেন আমি নিজেই আমি জানি না কে কোন জায়গায় কি, আমি শুনি, আমি আপনাদের মতোই শুনি যে কোনো জায়গায় বেগমগঞ্জ হয়েছে, কোনো জায়গায়, এটা আমরা শুনি, কিন্তু আসলে এটা কিভাবে হচ্ছে এটা সরকারকে দেখতে হবে যে কিভাবে এটা সাইফুনিং হচ্ছে, সেই পথটা বন্ধ করতে হবে আর কি। জনাব মীর নাসির, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার অধ্যাপক ইয়াহিয়া আক্তার আপনার কাছে আসতে চাই যে টাকা পাচারের প্রসঙ্গে আমরা যেসব কথাবার্তা বলি তার বেশিরভাগই হিয়ারসে। আমরা এইগুলি কোনো রকম কোনো মানে আমরা যদি বলি যে প্রত্যক্ষ এভিডেন্স দিয়ে আমরা কখনো এটি দেখাতে পারি না যে অমুক এত টাকা পাচার করে এখান থেকে নিয়ে গেছেন বা ওখানে করছেন। আর পাচারেরও যেটি শর্ত, যে দেশে টাকা লগ্নি করলে বেশি লাভ বেশি সুবিধা পাওয়া যায় সেই দেশেই টাকা আসলে পাচার হতে চায়, সেই বিবেচনায় বাংলাদেশই তো সবচেয়ে মানে বিদেশ থেকে আরো টাকা আসার কথা, অন্যান্য জায়গায় তো ব্যবসা স্ট্যাগন্যান্ট এবং একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। জি, আপনি খুবই সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশে আরো
ব্যবসা বাড়ার কথা, কারণ এখানে শ্রমিক সস্তা, এখানে ল্যান্ড ভালো, এখানে একটা বিনিয়োগের উর্বর পরিবেশ। সেই জন্যে বিশ্ব বাংলাদেশকে পছন্দ করে বিনিয়োগ করতে, এবং বিনিয়োগ যথেষ্ট হয়েছে। কিন্তু এর যে সমস্যাটা এখন চলছে, এই বিনিয়োগের জন্যে বিনিয়োগকারীরা, সম্মানিত বিনিয়োগকারী যারা আমাদের বন্ধু রাষ্ট্রের আছে, তারা কিন্তু আমাদের চেহারা দেখে বিনিয়োগ করে না, তারা মুনাফার জন্য বিনিয়োগ করে। এখানে বিনিয়োগ করলে মুনাফা বেশি হবে সেই জন্যে, এবং সেই ক্ষেত্রে তারা যে জিনিসটা সবচাইতে 1 নম্বরে বিবেচনায় নেয়, সেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে কিনা দেশটাতে। যদি স্ট্যাবিলিটি থাকে তাহলে তারা তাদের যে অঙ্ক, যে আমরা এত বিনিয়োগ করে এত মুনাফা অর্জন করব, সেটা তারা ক্যালকুলেট করতে পারে। আর যদি তারা মনে করে এখানে রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, তো তাহলে তারা সেই বিনিয়োগের আকর্ষণটা তাদের অনেকটাই হ্রাস পায়। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে জনাব ইয়াহিয়া আখতার, আপনাকে জানতে চাইবো যে বাংলাদেশে এখন কি পলিটিক্যাল স্টেবিলিটি আছে? সেটা তো আপনি আমার চাইতে ভালো জানেন জনাব খালেদ। এখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি বাংলাদেশে আমি একভাবে বলবো আছে, আরেকভাবে বলবো সংকট আছে, রাজনৈতিক সংকট আছে। কারণ এর সাথে এই যে ধনী দরিদ্রের ব্যবধান, এর সাথে শিক্ষা জড়িত, এর সাথে আপনার ছোট বিনিয়োগকারীরা জড়িত, এর সাথে সরকারের পলিসি জড়িত, এর সাথে সরকারের বাজেটিং জড়িত, এর সাথে সরকারের ট্যাক্স এবং রেভিনিউ পলিসি জড়িত। সরকারকে দরিদ্র বান্ধব রেভিনিউ পলিসি করতে হবে, সরকারকে দরিদ্র বান্ধব শিক্ষা পলিসি। আপনি যদি মানুষকে শিক্ষিত করে দিতে পারেন, সে কিন্তু তার অবস্থানটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে, এবং সেই দিক দিয়ে দুর্নীতি যদি কমিয়ে দিতে পারেন, পার্লামেন্টকে যদি ইফেক্টিভ করতে পারেন, ইনস্টিটিউশনাল যদি শক্তি বৃদ্ধি করতে পারেন, স্ট্রেংথেনিং করতে পারেন, পার্লামেন্টকে শক্তিশালী করতে পারেন, তাহলে দেখবেন যে সরকারের দায়বদ্ধতা সৃষ্টি হবে তখন গরিব দুঃখী মানুষের প্রতি। জনাব ইয়াহিয়া আখতার, আপনাকে ধন্যবাদ। একজন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হিসাবে আপনি বাংলাদেশকে, আমি যদি আরো স্পেসিফিক বলি, আগামী 5 বছরে বাংলাদেশকে আপনি কতটা ভালো বিজনেস কেস মনে করেন? ভালো মনে করলে সেটি কেন, সেটিও আপনার কাছে একটু শুনতে চাইবো। খারাপ মনে করলে তার কারণও নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। জনাব ইয়াহিয়া আখতারও আমাদের সঙ্গে আছেন, প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে আগামী 5টা বছর বা তারও বেশি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা উল্লেখযোগ্য দিন আসছে। কারণ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের যে বিনিয়োগগুলো হয়েছে, যেমন পদ্মা ব্রিজ, আপনার পায়রা বন্দর থেকে আরম্ভ করে বিদ্যুতের যে সক্ষমতা বেড়েছে, এটা সঞ্চালন ব্যবস্থা যদি উন্নত করা যায়, এবং যে স্পেশাল ইকোনমিক জোনগুলি হচ্ছে, বিশেষ করে মিরের সরাই, এইগুলি যদি কাজটা শেষ হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে, অনেক সম্ভাবনা সৃষ্টি হবে। এর সাথে একটা বৈশ্বিক জিনিসটা আসছে, সেটা হচ্ছিল চীন বা জাপানে তাদের তো কস্ট অফ ডুইং বিজনেস বা ওয়েজেস বাড়ার জন্য তারা কম্পিটিটিভনেস তাদের হারিয়ে ফেলছে। সেই জন্যে তারা কিন্তু রিলোকেট করছে বাংলাদেশে। আপনি এখানে চাইনিজরা ইকোনমিক জোন করছে, জাপানিজদের জন্য অ্যালোকেশন করা হচ্ছে। এই জিনিসটা যদি হয়, আমি মনে করি যে একটা শুধু আপনি যদি দেখেন যে মিরেশ্বরিটি যদি হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি একটা আমূল পরিবর্তন এসে যাবে। আমি মনে করি সামনে বাংলাদেশের অর্থনীতি যদি আমরা পলিসিগুলি ঠিক রাখতে পারি, যদি একটু সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি, এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখন যেটা রয়েছে সেটা যদি বজায় থাকে, তাহলে আমি মনে করি উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সামনে। অধ্যাপক ইয়াহিয়া আখতার, আপনার কাছে কি মনে হয় আগামী 5 বছর যে বিষয়গুলি জনাব মীর নাসির উল্লেখ করলেন, সেই বিষয়গুলি ঠিক থাকলে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কিনা? আমি ওনার সঙ্গে আংশিক একমত, কিন্তু পরিপূর্ণ একমত নই। কারণ আমি মনে করি রাজনৈতিক সংকট জিইয়ে রেখে অর্থনৈতিক উল্লঙ্ঘন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ। আমি মনে করি স্বল্প গণতন্ত্র অধিক উন্নয়ন নীতি থেকে যদি সরকার ফিরে না আসে এবং আগামী 2-3 বছরের মধ্যে সরকার যদি কিছু কাজ করতে পারে, তাহলে এই উল্লঙ্ঘন সম্ভব হতে পারে। সেই কাজগুলোর ভিতরে এবং ধনী দরিদ্র বৈষম্যও কমে যেতে পারে। আপনার দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, রেভিনিউ সিস্টেমকে রিফ্রেশ করতে হবে, পার্লামেন্টকে ইফেক্টিভ করতে হবে, শক্তিশালী বিরোধী দলের সৃষ্টি করতে হবে, ইলেকশন কমিশনকে স্বাধীন করতে হবে, এবং জুডিশিয়ারিকে ইফেক্টিভ করতে হবে। এই কাজগুলো যদি করে সরকার, তাহলে আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটির ক্ষেত্রটা তৈরি হবে। এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি তৈরি হলে যে সম্ভাবনাটা আমরা দেখছি, বাংলাদেশ তো অত্যন্ত সম্ভাবনাময় দেশ, তাহলে বিদেশিরা আকৃষ্ট হবে,
তারা তাদের পুঁজি বিনিয়োগ করে যখন সুনিশ্চিত নিশ্চয়তা পাবে যে আমরা এই পুঁজি তুলে নিতে পারবো, এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি নাই, এবং আমাদের যে ইলেকশন সিস্টেম, জনগণের মধ্যে যদি সরকার একটা আস্থা তৈরি করতে পারে যে 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যখনই হোক ভোট হলে সারা বিশ্বের মতো দিনের বেলায় ভোট হবে, সেই নিশ্চয়তাও বিধান করতে হবে। কাজেই এই সমস্ত জিনিসগুলো যদি ঠিক না করে আপনি শুধু অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখেন, যেটা মীর নাসির সাহেব যথার্থই বলেছেন যে সুশাসন এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি, আমি যে জিনিসগুলো বললাম এগুলো সবই সুশাসনের মধ্যে পড়ে এক শব্দে। তা সুশাসন যদি আমরা ইনশিওর করতে পারি, ইলেকটোরাল সিস্টেম যদি আমরা ঠিক করতে পারি, এবং সরকারের যদি দায়বদ্ধতা, তখন সরকারের অটোমেটিক্যালি দরিদ্র জনগণের প্রতি বেড়ে যায়। কারণ ওই যে দরিদ্র গার্মেন্টস শ্রমিক, তার ভোটের যে মূল্য, আমি প্রফেসর, আমার ভোটের একই মূল্য, তখন সরকার দরিদ্র বান্ধব পলিসি নেবে পার্লামেন্টে, এবং তখন দরিদ্রের বৈষম্য, যেটা আমাদের মূল আলোচনা, সেটাও কমবে, বাংলাদেশেও উজ্জ্বল হবে। কিন্তু এগুলো না করে যদি আপনি লম্বা লম্বা ক্যালকুলেটরে অঙ্ক করেন, সেই অঙ্কের ফলাফল কিন্তু মিলবে বলে আমি মনে করি না। বাংলাদেশের সম্ভাবনা কুইক একটি বিষয় একটু জানতে চাইবো যে 80 বা 90-এর দশকে আমরা যে উত্তাল রাজপথ দেখেছি, হরতালের পর হরতাল দেখেছি, সেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাংলাদেশ এখন অনেকখানি বেরিয়ে এসছে। আপনি কি মনে করেন যে এই সময়টা যেহেতু একটা উন্নয়নের হাতছানি বলি, উন্নয়নের আলো বলি আমাদের চোখের সামনে আছে, তখন কি এখন কি আমাদের জন্য কোনটা ভালো হবে? মানে আমরা কি সেই আন্দোলন, বিতর্ক বা উত্তাল রাজপথের যুগে থাকবো, নাকি এই সময়টা আমরা অপেক্ষা করব যে একটি উন্নত দেশের, তারপরে আমরা আবার সক্রিয় রাজনীতিতে ফিরে যাব, যেটি অনেকে বলে থাকেন, মানে কোনটি করলে ভালো হবে? দেখেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা কিন্তু ফ্লাইওভারের জন্য যুদ্ধ করি নাই, আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে তার ন্যায্য অধিকার দেয়া হয়নি, সেই জন্য আমরা যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি। তা আমরা যুদ্ধ করেছি, সেই জন্যে গণতন্ত্র যদি এখানে সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনি যেটা বলছেন সেটা হবে না। নির্বাচন ব্যবস্থার ভেতরে সেই আস্থা, আপনি যেটা বললেন যে এখন একটা শান্তি আছে, আপনি সবচাইতে বেশি নীরব জায়গা কোনটা জানেন? কবরস্থান। ওই শান্তি হলে তো কাজ হবে না। আপনি জনগণের বুকের ভেতরে তার পালস স্টাডি করেন, পাবলিক পালস স্টাডি করেন, যে পাবলিক পালসে কতটা শান্তি আছে, কতটা নিরাপদ তারা বোধ করছে, কতটা শান্তির মধ্যে তারা আছে। যদি 17 কোটি মানুষ ওরকম শান্তির মধ্যে থাকে, তাহলে ঠিক আছে। কবরের শান্তি আমরা চাই না। আমরা চাই গণতন্ত্রের বিউটি হচ্ছে কোলাহল থাকবে, ভিন্নমত থাকবে, সেটাকে সহ্য করতে হবে, সেটাই গণতন্ত্রের বিউটি। এবং যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, স্বাধীনতা করেছিলাম, ফ্লাইওভারের জন্য আমরা যুদ্ধ করি নাই। আমরা যে 4 মূলনীতি আমাদের যুদ্ধের ছিল, সাম্য, গণতন্ত্র, সেগুলোর দিকে যদি সরকার নজর দেয়, তাহলে আমি মীর নাসির সাহেবের সাথে অবশ্যই একমত হব। সম্ভাবনা তো আমাদের আছেই। জনাব মীর নাসির, আপনি কি মনে করেন যে গণতন্ত্র ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতাই বা সম্ভব কিনা? গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব কিনা? কারণ জবাবদিহিমূলক সরকার না হলে, জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা না করা গেলে, সেই শাসন শোষণের রূপ নিতে শুধু মানে একটু এদিক ওদিকের দরকার, মানে একটি একার হলেই শাসনটা শোষণ হয়ে যাবে, আর একটি শব্দ চেঞ্জ করে, অক্ষর চেঞ্জ করে দিলে। না, ঘটনা ছিল যে আমাদের সবকিছুই দরকার। অর্থনৈতিক উন্নয়ন দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সুশাসন দরকার এবং গণতান্ত্রিক পরিবেশ দরকার। এগুলো সবই দরকার। কারণ মানুষ হচ্ছিল, অর্থনৈতিক উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, সাথে সাথে মানুষের মনের যে চাহিদাগুলি সেগুলি পূরণ হতে হবে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু সমাজ, সমস্ত কিছু নিয়েই কিন্তু দেশ, এই সবকটা জিনিসই আমাদের নিশ্চিত করতে হবে আর কি। ফাইনাল কোশ্চেন জনাব মীর নাসির, আপনার জন্য। এবছর আসলে দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি তার মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন, তিনি আমূল পরিবর্তন এনেছেন। তিনি সকলকে সাবধান করে দিয়েছেন প্রথম দিন থেকেই, কার্যদিবস থেকেই, যে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি কি মনে করেন যে এবার সকল ধরনের দুর্নীতি একেবারে নির্মূল না হলেও অনেকটা, মানে সিগনিফিকেন্ট কমে আসবে, সেটা আপনি আশা করেন কিনা? এটা একটা বিরাট চ্যালেঞ্জ সরকারের জন্য। কারণ দুর্নীতিটা পুঞ্জীভূত হয়েছে, স্ক্যালেট করেছে। এর হ্রাস টেনে আনা মানে অসম্ভব বলবো না, কিন্তু কষ্টসাধ্য। পলিটিক্যাল উইলটা খুব ইম্পর্টেন্ট। তো প্রধানমন্ত্রী যখন বলেছেন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী এটা করতে চেষ্টা করবেন, কারণ
উনি গত টার্মে একরকম চ্যালেঞ্জ ছিল, এই টার্মে তার অন্যরকম চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমার মনে হয় উনি ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করবেন এবং সেখানে কিছুটা হলে তো সফলতা পাওয়া যাবে, হয়তো সব পাবো না, একদিনে সব কিছু পাওয়া সম্ভব না। তো যদি একটা স্ট্যান্ডার্ড সেট হয় একটা, সেই জায়গা থেকে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বলে। জনাব মীর নাসির, আমি শুধু একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। অনেকেই বলে থাকেন যে ব্যবসায়ীরা একটু দুর্নীতি, একটু কম দুর্নীতি, একটু দুর্নীতি পছন্দই করেন, কারণ পানিটা ঘোলা হলে মাছ শিকারে সুবিধা। আপনিও সেরকম মনে করেন কিনা যে ট্রাবলড ওয়াটার হলে ফিশিংটা? আমি আপনাকে সম্পর্ক প্রশ্ন করি, জি, শুধু কি ব্যবসায়ীরাই এই নেক্সাসের পার্ট, নাকি আরো সমাজের বা বিভিন্ন জায়গার নেক্সাসের পার্ট? আমি মনে করি যে আমরা সবাই সেই নেক্সাসের পার্ট। আমি মনে করি আমরা সবাই সেই নেক্সাসের পার্ট। আমি মনে করি যে অনেকেই নেক্সাসের পার্ট। আপনি যদি অ্যাড্রেস করতে হয় সব জায়গায় করতে হবে। এক্স্যাক্টলি। অধ্যাপক ইয়াহিয়া আখতার, আমরা শেষ 20 সেকেন্ড একটু শুনতে চাই এই দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার বিষয়ে। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি প্রধানমন্ত্রীর এই যে জিরো টলারেন্স নীতি ঘোষণা দুর্নীতির প্রতি, এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। কিন্তু সেই সঙ্গে আমার মনে এই প্রশ্নটা আছে, তাহলে আগের 5 বছর দুর্নীতির প্রতি তারা কতটা টলারেট ছিলেন? তখন কি জিরো টলারেন্স ছিল না? 1 নম্বর। 2 নম্বর, আমি আফ্রিকার একজন লব্ধ প্রতিষ্ঠ দুর্নীতি গবেষকের একটা উক্তি আছে, যেটাকে বাংলাদেশের জন্য এখন আমি খুবই সুইটেবল মনে করছি। উনার নাম হচ্ছে থমাস এম ক্যালাঘি। উনি মডার্ন আফ্রিকান স্টাডিজ নামে একটা জার্নালে একটা আর্টিকেল লিখেছেন। সেই আর্টিকেলে উনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা হলো, যেসব দেশে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে বেশি বেশি করে দুর্নীতির ঘোষণা আসবে, বুঝে নিতে হবে এটা তাদের সেই সব দেশের সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের নিজস্ব দুর্নীতি ঢাকার কৌশল। আমি জানি না এটা বাংলাদেশের জন্য সুইটেবল কিনা, তার কারণ বাংলাদেশের অনেক ধন্যবাদ। ফর্ম কিনেছেন 1518 জন। দলের নেতা কর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তারকারা ফর্ম সংগ্রহ জমা দিয়েছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আপনি এমপি হতে চান কেন? ধন্যবাদ। আমি এমপি হতে চাই কেন, তার থেকে প্রথমে আসলে আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তো আমি একজন অভিনয় শিল্পী। আমি যখন কলেজ লাইফে ইন্টারমিডিয়েটের সময় আমি ছাত্রলীগের সাথে কাজ করেছি, এরপর আর আমি পলিটিক্যালি মুভ করিনি। কিন্তু আমি নানান রকম সোশ্যাল বা মুভমেন্ট, সেটা যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন থেকে শুরু করে নানান রকম মুভমেন্টে আমি ছিলাম। কিন্তু পলিটিক্যালি অনেক সময় দেওয়ার মতো আমার যেহেতু একটা আলাদা ক্যারিয়ার আছে, সেটা আমি পাইনি। কিন্তু আমি আমার এলাকার জন্য কাজ করতে চাই। যারা এতদিন ধরে পলিটিক্স করছেন বা পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে সময় দিচ্ছেন, তাদের থেকে আপনি কেন নিজেকে বেশি যোগ্য মনে করলেন যে আপনার এই মুহূর্তে এমপি হতে চাচ্ছেন আপনি? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এমপি হওয়া এবং রাজনীতি করা দুটো একটু দুই রকম হতে পারে। মানে সব এমপিকেই যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়েই, মানে রাজনীতি তাকে জানতেই হবে, অবশ্যই সংসদ সদস্য হওয়ার জন্য মিনিমাম একটা যোগ্যতা থাকবে। আমার সেই প্র্যাকটিসটা ছোটোবেলা থেকেই আমি জানি, আমার পারিবারিকভাবেই রাজনৈতিক চর্চাটা আছে আমার। তো হুট করেই একজন আমি শুধু অভিনয় করি এবং আমার খুব একটা পড়াশোনাও নেই, এইরকম কেউ যদি হয় এবং সে যদি বলে যে আমার ফেস ভ্যালু আছে, সো এটাই আমার যোগ্যতা সংসদে যাওয়ার, আমি একেবারে এর সাথে দ্বিমত পোষণ করি। কারণ সংসদ সদস্য হওয়ার মিনিমাম যোগ্যতাটুকু থাকতে হবে, তার শিক্ষা, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এলাকার সাথে কানেকশনস, এই সবগুলো আমার আছে। এই জন্য আমি নিজেকে যোগ্য মনে করি। বাট এগুলোর বাইরে শুধু ফেস ভ্যালু কোনো সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হতে পারে না। আপনার বাড়তি যোগ্যতাটুকু কি বললেন আপনি, যে আপনার ফেস ভ্যালু? এবং আমি ফেস ভ্যালুকে আমার রাজনৈতিক যোগ্যতা মনে করছি না সংসদ সদস্য হওয়ার। কারণ আমার এলাকার সাথে আমি আমার রেগুলার কানেকশন। আমি 2016-তে উপনির্বাচনে নমিনেশন চেয়েছিলাম এবং সেটা এলাকার মানুষের চাওয়াতেই, কারণ আমার এলাকাটা আমি বুঝি এবং সেখানে আমাদের একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন বা নতুন নেতৃত্বের প্রয়োজন। এমন না যে আমার এলাকায় খুব হেভিওয়েট একজন প্রার্থী আছে, ওকে আমি দাঁড়িয়ে গেলাম, বিষয়টা একেবারে এরকম না। আমার মাঠটা আমি জানি, আমার এলাকার সাথে রেগুলার কানেকশনস, এবং এবার আমি নৌকার জন্য একটানা 15 দিন ওখানে প্রচারণা করার পর এখন আমার থেকে অনেক বেশি চায় আমার এলাকার মানুষ। তো আমি হুট করে যে আমার পলিটিক্যাল পড়াশোনা, আমার জানা
এবং আমি শাহবাগ আন্দোলনে আপনারা হয়তো আমাকে দেখেছেন, বা যে কোনো যেখানে অ্যাক্টিভিস্ট হিসেবে আমি জয়েন করতে পারি সেখানে আমি করেছি। আমি একেবারেই শুধুমাত্র অভিনয় নিয়ে ব্যস্ত কখনোই থাকিনি। তো সেগুলো আমার কাছে এক্সপিরিয়েন্স আমার মনে হয়। শুধুই মাত্র ফেস ভ্যালুকে আমি কাজে লাগাচ্ছি না এখানে। আপনি কতটা আশাবাদী, যেহেতু এটা একটা দলের সিদ্ধান্তের ব্যাপার, দল যাকে মানে এটা জনগণের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন নয়, দল যাদের মনে করবেন তাদেরকেই আসলে সংসদ সদস্য, এই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? কে আপনাকে আশা দিয়েছেন বা আশা দিচ্ছেন? আচ্ছা, আমাকে আশা দিয়েছেন এবং কন্টিনিউয়াস দিচ্ছেন আমার এলাকার মানুষেরা, আর আমার পারিবারিক সাপোর্টও আছে। কিন্তু আমি আওয়ামী লীগকে সমর্থন করি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী, এবং আমি বিলিভ করি যে শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের সঠিক উন্নয়নটা সম্ভব। আমি তার একাংশ হয়ে একটা এলাকার জন্য কাজ করতে চাই। এখন দল যদি আমাকে মনে করে যে হ্যাঁ এই এলাকার জন্য আমি যোগ্য, তাহলে সমর্থন আমাকে দেবে, আর যদি না দেয় আমার কোনো অসুবিধা নেই, আমি দলের হয়ে কাজ করব। ভবিষ্যতে নিশ্চয়ই আমি দলের জন্য কাজ করলেও এলাকার জন্য নানাভাবে কাজ করা সম্ভব। তার জন্য যে এমপি হতে হবে নট নেসেসারি। দল যেটা সঠিক মনে করবে সেটার পক্ষে আমি সেটাই মেনে নেব। সো আমাদের নেত্রী অনেক দক্ষ, অনেক দূরদর্শী, উনি জানেন যে কাকে দেবেন। সংসদ সদস্যতে অনেক দায়িত্ব থাকে, তারা দেশের রাজনীতিতে অনেক বড় ভূমিকা পালন করেন এবং আইন প্রণয়ন করেন তারা। এই ক্ষেত্রে আপনার বর্তমান রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের নতুন সরকার যখন গঠন হলো, এবার সংসদ শুরু হতে যাচ্ছে এবং একেবারে শুরুটাই মন্ত্রিসভা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা চমক, যেরকম বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। আমার প্রথম যেটা আমার নিজেকে আমি সাফার করি যে দুর্নীতি এবং শিক্ষা বলতে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় এবং শহরকেন্দ্রিক শিক্ষা নয়, একেবারেই মানসিক শিক্ষা, মানসিক উন্নয়ন, সভ্যতার উন্নয়ন, সব কিছু মিলে আমাদের রুট লেভেলের শিক্ষাটা ছড়ানো খুব জরুরি, এবং দুর্নীতি এবং আইনের প্রয়োগ। তো আমার কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবার তার ভাষণে এবং শুরু থেকেই, এবং যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের প্রথম কার্যদিবস থেকেই তারা যে ধরনের কথা বলছেন, এবং শুধু যে বলছেন তাও না, এই 2-4 দিনের মধ্যে যতটুকু সম্ভব তাদের যে কাজের পরিকল্পনা বা তারা যে স্টেপগুলো নিচ্ছেন, আমি খুব আশাবাদী যে আমরা এতদিন যে বাংলাদেশ দেখে আসি তার থেকে আলাদা কিছু দেখব। নতুন মন্ত্রিসভা বা এই কয়েকদিনের সরকারের কার্যক্রমে আপনি আশাবাদী হয়ে উঠছেন। গত 5 বছরে কি আপনি খুব হতাশ হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের শাসন দেখে বা সরকার পরিচালনা দেখে? আপনি খুব কষ্ট পাচ্ছিলেন? না, আমি কষ্ট পাচ্ছি না। আমি মানুষের তো আশার স্বপ্নের শেষ নেই। আমি একেবারেই কষ্ট পাচ্ছি না, কারণ একটা দেশকে একদিনে চেঞ্জ করা সম্ভব না। আমাদের প্রচুর উন্নয়ন হয়েছে গত 10 বছরে, গত 5 বছরে। আমি এই জন্যই আগেই বলেছি যে আমাদের একাডেমিক শিক্ষা, মানসিক শিক্ষা একদম রুট লেভেলে ছড়াতে হবে, কারণ প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সরকার অনেক সুবিধা দিচ্ছে। এখন সেগুলো একদমই রুট লেভেলে পৌঁছানো, স্থানীয় প্রতিনিধি সেটা অ্যাপ্লাই করছে কিনা, নাকি সেই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা। একটা ওভারব্রিজ, ফ্লাইওভার তৈরি হলো, আপনি রুলস মেনে সেদিক দিয়ে না গিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছেন, এই শিক্ষাটা তো মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী নিজে আপনাকে দিতে পারবে না। মানুষের নিজেরও একটা দায়িত্ববোধ থাকবে। তো সেগুলো আস্তে আস্তে যখন আইনের প্রয়োগটা ঠিক খুব শক্তভাবে হবে, তখন চেঞ্জ হবে। আমি একেবারেই হতাশ ছিলাম না। যথেষ্ট উন্নয়ন হয়েছে গত 10 বছরে বাংলাদেশে, এবং আমরা এখন বিশ্বের সাথে কম্পিট করব। সেই জন্য আরো বড় স্বপ্ন দেখছি বলেই আমি এবার আরো বেশি আশাবাদী। জ্যোতিকা জ্যোতি, আপনি মানুষের জন্য যে কাজ করতে চাইছেন সেটি সংসদে থেকে করতে চাইছেন বা সংসদ সদস্য হয়ে করতে চাইছেন, এই ক্ষেত্রে মানুষজন যে আপনাকে সমর্থন দিচ্ছে বা আপনি মানুষের কথা বলছিলেন যে মানুষজন চাচ্ছে আপনি এতে আসেন, সেটি আপনি কি করে বুঝলেন? আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যারা সংসদ সদস্য হচ্ছেন বা ভোটে দাঁড়াচ্ছেন তারা মানুষজনকে মোটিভেট করার জন্য বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, তাদের সাথে উঠান বৈঠক করেন, কোনো সময় তাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন। আপনিও কি সেরকম কিছু করছেন?
সবগুলোই করেছি এবং এবার ইলেকশনে আমি আমাদের বাকি প্রার্থীরা মাঠে কেউ ছিল না নৌকার পক্ষে, সবাই একটু কেন যেন চুপ ছিল, একমাত্র আমি সব থেকে অ্যাক্টিভ ছিলাম। আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, আমি ওঠান বৈঠক করেছি, আমি নিজে একটা বড় সমাবেশ আয়োজন করেছি ঢাকা থেকে আর্টিস্টদের নিয়ে নৌকার পক্ষে কথা বলার জন্য। এবং আমি একটানা 15 দিন সকাল থেকে রাত অবধি যত মানুষের বাড়ি যাওয়া সম্ভব বিভিন্ন বাজারে মিটিং মিছিল সমাবেশ সবই করেছি। তো আমি আর এটা নতুন না, আমি অনেক আগে থেকে এলাকায় বিভিন্ন সোশ্যাল এবং কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। জ্যোতিকা, আপনাকে ধন্যবাদ। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যে রাজধানীতে চলছে আইন ভাঙার প্রবণতা। পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সুযোগ পেলেই ভাঙছেন আইন। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে পুলিশ। শৃঙ্খলা আনতে পুলিশের পাশাপাশি কাজ করছে রোভার স্কোয়াডের সদস্যরাও। ওভারব্রিজ ব্যবহার না করেই এভাবেই পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। পুলিশ, রোভার স্কাউট কারো বাধাই তারা মানছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানের 1 সপ্তাহ হতে চলল। অভিযানের সময় পথচারী ও চালক কিছুটা সচেতন থাকলেও পরে আবারও আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে ট্রাফিক বিভাগের নতুন চ্যালেঞ্জ হচ্ছে মোটরসাইকেল। কিছুতেই মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিংয়ে মোটরসাইকেল পার্কিং, ফুটপাথে গাড়ি উঠে দেয়া সহ নানা অপরাধে যুক্ত হচ্ছেন তারা। শুধুমাত্র হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো আইনই তারা মানছেন না। এই হুন্ডাগুলো বিশেষ করে ফুটপাথের মধ্যে উঠে যায়, এটা খুবই আমাদের জন্য একেবারে বিব্রতকর এবং আমরা বলতে গেলে তারা উল্টো আমাদের সঙ্গে রাফ বিহেভ করে। কয়েকটা হুন্ডা অলরেডি চলে গেল, ঠিক আছে। তো আমি ইন দ্য মিন টাইম আমিও মনে করলাম যে হয়তো বা সিগন্যালটা ছাড়ছে, উল্টো ইমার্জেন্সি ছিল, তাই এমার্জেন্সি ছিল এই জন্য মোটরসাইকেল উল্টো আসছে। জি, আমি গাড়িটা উল্টা রেখেছি। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, এই কার্যক্রমের ফলে ঢাকায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে এত বেশি সংখ্যক মোটরসাইকেল আরোহীদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেটা দেখা যায় আপনার সেটা হচ্ছে যে মানে মোটরসাইকেল আরোহী যারা আছে ওনারা সিগন্যাল ভায়োলেশন বেশি করে সাধারণত। যেমন আমার এখানে উত্তর দক্ষিণ চলতেছে, 2-3টা মোটরসাইকেল এদিক দিয়ে টান দিয়ে চলে আসলো। তো আসলে একটা কথা কি, বড় গাড়ি কন্ট্রোল করা অনেক ইজি, কিন্তু ছোট গাড়িগুলো মানতে চায় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ করা হচ্ছে। এছাড়াও ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করার কাজও করছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যে রাজধানীতে আইন ভাঙার প্রবণতা চলছে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানের কারণে যাত্রীদের ভোগান্তির কোনো অভিযোগ আপনি শুনেছেন কিনা? হ্যাঁ খালেদ ভাই, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু মাঠে কাজ করেছি। সেখানে আমরা যতটুকু দেখেছি যে যখন বাসগুলোকে থামানো হয় এবং তাদের কাগজপত্র সহ বিভিন্ন বিষয়ে যখন তল্লাশি চালানো হয় তখন কিন্তু যাত্রীদের মাঝে কিছুটা ক্ষোভ দেখা দেয়। তারা কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, কারণ একটির পর একটি বাস আসতে থাকে, সেখানে এক ধরনের যানজটেরও সৃষ্টি হয়। যাত্রীদের মাঝে কিন্তু সেই নিয়ে কিছুটা ক্ষোভ কিন্তু আছেই। এছাড়াও আমি আপনাকে বলবো যে পুলিশের তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছে যে এই ট্রাফিক পক্ষ চলাকালীন সময়ে কিন্তু রাজধানীতে কিন্তু একটু বাড়তি যানজট সৃষ্টি হয়েছে। সেই সাথে আপনি জানেন যে বাণিজ্য মেলা চলছে, তো সব মিলে কিন্তু কয়েকদিন ধরে আমরা দেখছি যে যানজট লেগেই আছে। সেই সাথে ট্রাফিক পক্ষ চলাকালীন সময়ে যে সুবিধাটি পাওয়ার কথা, অর্থাৎ এইটি যে শৃঙ্খলা ফেরানোর যে সচেতনতামূলক যে কার্যক্রম ট্রাফিক বিভাগ নিয়েছে সেটি কিন্তু খুব একটা যে দৃশ্যমান হচ্ছে কিংবা খুব একটা যে কাজে আসছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না। রেজওয়ানুল হক, আপনি প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে যারা এলোমেলো রাস্তা পার হচ্ছে বা রাস্তার মাঝখান দিয়ে কোনো মতে দৌড়ে চলে যাচ্ছে, তাদের কয়েকজনের সঙ্গে আপনি কথা বলেছেন। তারা এর কারণ হিসেবে আপনাকে কি বলেছেন যে কেন তারা এরকম ঝুঁকি নিয়ে পারাপার করছেন? বা অনেক সময় আমরা দেখছি যে শিশু নিয়েও অনেকে পার হওয়ার সময় ঝুঁকি নিচ্ছেন।
খালেদ ভাই, আমরা এই বিষয়টি দেখেছি সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ফার্ম গেটে, সেছাড়া কারণ বাজারে। তবে এইখানে একদম রাস্তার মাঝখান দিয়ে, গাড়ির মাঝখান দিয়ে চলাচলের যে প্রবণতা সেটি সবচেয়ে বেশি পথচারীদের মধ্যে। এই বিষয়টি নিয়ে কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরাও কিন্তু এক ধরনের অসহায় বোধও করেছেন। তারা বলছেন যে কোনো মতেই কোনোভাবেই কিন্তু পথচারীদেরকে কিন্তু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আনা যাচ্ছে না, সেটা যে শ্রেণীরই পথচারী হোক না কেন। আমরা দেখেছি যে অনেক শিক্ষিত মানুষজন আছে, স্কুলগামী বাচ্চারাও আছে এবং তাদের গার্জিয়ানরাও আছে, তারাও কিন্তু রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছেন। সেই বিষয়ে আমরা তাদের সাথে কথাও বলেছি। তারা বলছেন যে সময়ে স্বল্পতার কারণে তারা পার হয়ে যাচ্ছেন, অনেকে অফিসে যাচ্ছেন এবং ফোনে কথা বলতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, কেউ হেডফোন কানে লাগিয়ে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছেন। এই বিষয়টি নিয়ে একেবারেই তাদের মধ্যে যেন কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই, তারা কোনো কিছুই তোয়াক্কা করছেন না এবং বারবার তাদেরকে সচেতন করা হলেও তাদের মাঝে যেন এই নিয়ে কোনো ধরনের আক্ষেপ নেই, কোনো ধরনের। রেজওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।